তো ভাই একটা সত্যি ভূতের ঘটনা বলি। যারা আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি কোনো ভৌতিক ঘটনা আমাকে Instagram অথবা Facebook এ DM করে পাঠাচ্ছেন, তাদেরকে আমার তরফ থেকে অনেক, অনেক ধন্যবাদ। এই Instagram আর Facebook এর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। এই পুরো ঘটনাটা আমি পাই আমার এই চ্যানেল বা এই কাজ শুরু করার অনেক দিন আগে। আমার এক বন্ধু মারফত আমি এই ঘটনাটা পাই। যে ঘটনাটা পাঠিয়েছে তার নাম রূপক। রূপক কলকাতাতেই থাকে। আর পুরো গোটা ঘটনাটা রূপককে কেন্দ্র করে। রূপকের বিয়ে হয় 2018 সালে মুর্শিদাবাদে একটা মেয়ের সাথে। আর এই মেয়েটির নাম প্রিয়া। প্রিয়া আর রূপক দুজনে এক কলেজে পড়তো। সম্পর্ক সেখান থেকেই শুরু। একটা অদ্ভুত জিনিস রূপম নোটিস করতো, প্রিয়া প্রত্যেক মাসে ঠিক 2-3 দিন কলেজে আসে না। যখন ওকে জিজ্ঞাসা করতো যে এই 2-3 দিন ও কি করে, ফোন করলে ফোন ধরে না, কোনোভাবে কথা বলে না, প্রিয়া উত্তর দিত ওর ফোন ধরতে বা কারোর সাথে কথা বলতে ওর ভালো লাগে না। রূপক এটা বুঝতে পারে যে প্রিয়া ওকে মিথ্যে কথা বলছে, এমন কিছু একটা ঘটছে যেটা প্রিয়া ওকে জানতে দিতে চায় না। যখন ওদের কলেজ শেষ হয়ে যায় তার পরের 3 বছর রূপক প্রচুর পড়াশোনা করে একটা সরকারি চাকরি পায়। আর এই চাকরিটা কলকাতার মধ্যে ছিল বলে রূপক নিজের বাড়ি থেকেই অফিসে যাতায়াত করত। আর এইভাবেই মাসখানিক চাকরি করার পরে হঠাৎ করে প্রিয়ার বাড়িতে ওদের সম্পর্কের ব্যাপারে জানাজানি হয়ে যায়। জানাজানি হয়ে যাওয়ার পরেই প্রিয়ার বাড়ি থেকে প্রচন্ড জোর জবরদস্তি শুরু হয়ে যায় যে এক্ষুনি বিয়ে করতেই হবে। খানিকটা চাপের মধ্যেই রূপক আর প্রিয়ার বিয়ে হয়ে যায়। সমস্যা শুরু হয় বিয়ের 2-4 মাস পর থেকে। অদ্ভুতভাবে রূপকের কোনোভাবেই অন্য কারুর সাথে কথা বলতে ইচ্ছা করতো না। ও অফিসে গেলে কলিগরা যদি যেচে পড়ে কথা বলতো তবে হয়তো 2-1টা উত্তর দিত, চেষ্টা করতো এড়িয়ে যাওয়ার। নিজে থেকে যেচে পড়ে কারুর সাথে কোনো কথা বলতো না। আর এমনকি নিজের বাবা মা আর দিদির সাথেও কথা বলতো না। ওর কথা বলতে ভালো লাগতো শুধুমাত্র প্রিয়ার সাথে, আর শুধুমাত্র প্রিয়ার সাথেইও কথা বলতো। রূপকের দিদির বিয়ে হয়ে যায় রূপকের বিয়ের আগেই, আর বিয়েটা হয় ব্যাঙ্গালোরে। তো ওদের বাড়ি থেকে বেশ খানিকটা ডিস্টেন্স, আসা যাওয়াও ভীষণই কম। যখন ওর দিদি ওদের বাড়িতে এসেছে ওর মা ওকে বলে রূপককে খাবার দিয়ে আসতে। রূপকের দিদি ওকে খাবার দিয়ে আসতে যায়। ও ওই খাবারের থালাটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। ছুঁড়ে ফেলে দিয়ে বলে মা জানে না যে আমি শুধুমাত্র পছন্দ করি প্রিয়া আমাকে খাবার দিক। ওর দিদি ওকে কোনো কথা না বলে ওর গালে ঠাসিয়ে একটা চড় মারে। চড়টা খাওয়ার পর ও ওর দিদিকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। বলে তোর তো বিয়ে হয়ে গেছে, তোর যেখানে বাড়ি সেখানে যা না, এখানে এসে কি করছিস। আর এরপর থেকেই ওর সাথে ওর দিদির কথা বলা একদম বন্ধ হয়ে যায়। এই সময় ওর বাবা মায়ের সাথে কথা বলতেও ইচ্ছা করে না। ওর বাবা মা যা কিছুই বলতো সেটা ওর কানে বিষের মতো শোনাতো। সেই সময় প্রিয়াই ওর ধ্যান, প্রিয়াই ওর জ্ঞান। সেই সময় প্রিয়া যেটা বলবে সেটাই শেষ কথা। ও প্রিয়াকে ডেকে বলতো যে মা রান্না করে দেয়, এটা আমার ভালো লাগে না, তুমি আমার জন্য রান্না করতে পারো না। আর এই সময় প্রিয়া কিন্তু ওকে সারাক্ষণ বোঝানোর চেষ্টা করতো যে বাবা মা ওর ভালো চায়, তুমি এত চিৎকার চেঁচামেচি করো না। ও কোনোভাবেই এ সমস্ত কথা বুঝতে পারতো না। একটা অদ্ভুত জিনিস রূপক কিন্তু নোটিস করে। যখন ও অফিস থেকে বাড়ি ফিরতো অদ্ভুতভাবে দেখতো প্রিয়া যেন ফিসফিস করে একটু কার সাথে ফোনে কথা বলছে। যখন ওকে জিজ্ঞাসা করতো যে তুমি কার সাথে কথা বলছো, ও উত্তর দিত মায়ের সাথে কথা বলছি। তখন রূপক ওকে বলে যে তুমি মায়ের সাথে কথা বলছো, তাতে এরকম ফিসফিস করে কথা বলার কি আছে, আর আমি ঘরে ঢোকার সাথে সাথেই তুমি ফোন রেখে দাও কেন। এমন একদিন রূপক শুনতেও পায় যে প্রিয়া ওর মাকে বলছে এত তাড়াতাড়ি এই সমস্ত কিছু হয় না, আমার সময় লাগবে, আমাকে আরো সময় দাও। রূপক যখনই এই ধরনের কোনো কথা প্রিয়াকে এসে জিজ্ঞাসা করতো প্রিয়া উত্তর দিত মা সারাক্ষণ জিজ্ঞাসা করছে আমি তোমায় খেতে দিয়েছি কিনা, আমি তোমার যত্ন করছি কিনা, তুমি ঠিক আছো কিনা, তুমি জামা কাপড় ছাড়াও ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার দাবার নিয়ে আসছি। আর এই সমস্ত কথাবার্তা বলেই প্রিয়া কিন্তু ওই ফোন কলের ব্যাপারটা এড়িয়ে যেত। রূপকও ভাবতো হয়তো সত্যি ওর মায়ের সাথে কথা বলছে, ওর মা হয়তো রূপককে নিয়ে কনসার্ন, তাই জন্য ও আর এই ব্যাপারটা নিয়ে বেশি ভাবে না। এইভাবে মাস 3-4 কেটে গেছে। ও হঠাৎ রিয়েলাইজ করে ওর এবার আস্তে আস্তে আর অফিস যেতেও ইচ্ছা করছে না। ও প্রিয়াকে জানায় যে ওর আর অফিস যেতে ভাল লাগছে না। তখন প্রিয়া বলে ঠিক আছে তুমি তাহলে আজকে ছুটি নিয়ে নাও। ও বলে না, আজকের জন্য নয়, আমার আর অফিস যেতেই ভাল লাগছে না, হয়তো এই কাজটা আমি ছেড়ে দেবো। তখন প্রিয়া ওকে বলে ঠিক আছে তোমার তো অফিস যেতে ইচ্ছা করছে না কয়েকদিন ধরে বলছো, তুমি কয়েকদিন অফিস থেকে ছুটি নিয়ে নাও, আমাদের হানিমুনটাও তো হয়নি, আমরা ঘুরে আসি কোথাওতে। রূপক প্রিয়ার কথায় রাজি হয়ে যায়। 10-12 দিন ছুটি নেয় অফিস থেকে, ঘুরতে যায় ডুয়ার্সে। ঘুরতে যাওয়ার আগে প্রিয়া রূপককে একটা কথা জানায়, ঘুরতে যাচ্ছে তো কি হবে না হবে তার আগে একবার বাবা মায়ের সাথে দেখা করে আসে। এই বলে
প্রিয়া নিজের বাবা মায়ের সাথে দেখা করতে মুর্শিদাবাদ যায়। তো সেখান থেকে কিছুদিন পরে প্রিয়া ফিরে আসে। তারপরে রূপক আর প্রিয়া দুজনে মিলে ডুয়ার্সে ঘুরতে যায়। ঘুরতে যাওয়ার পরের দিন রাত্রিবেলায় শোবার সময় প্রিয়া রূপককে একটা অদ্ভুত কথা বলে, আমার মা তোমার জন্য একটা হোমিওপ্যাথিক ওষুধ পাঠিয়েছে, তুমি প্লিজ এই ওষুধটা খেয়ে নাও, দেখবে তুমি যে ক্লান্তি ফিল করছো বা তোমার যে কোথাও কিছু করতে যেতে ইচ্ছা করছে না, অফিস যেতে ইচ্ছা করছে না, এই সমস্ত রকম জিনিসপত্রগুলো একবারে কেটে যাবে। এই কথাটা শুনে রূপমের মনে একটু খটকা লাগে। ও বলে, কি ওষুধ, তুমি আমাকে বলতে পারতে, আমি এনে দিতাম। প্রিয়া ব্যাপারটাকে পুরো নাকচ করে দেয়, বলে তোমার তো কিছুই মনে থাকে না, তোমাকে আবার কি আনতে দেবো। এইটা বলে প্রিয়া একটা কাঁচের গ্লাসে করে তার মধ্যে জল ভরে ওই ওষুধটা গুলে রূপককে খেতে দেয়, আর ও সেটা খেয়েও নেয়। ঘুম থেকে ওঠার কথা ছিল পরের দিন খুব ভোরবেলা। ঘুম যখন ভাঙে তখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। ঘুম থেকে উঠেই ও বলে, এ বাবা চলো, দুপুর হয়ে গেছে, সকালবেলা বেরোনোর কথা ছিল, এক্ষুনি বেরোবো। প্রিয়া রাজি হয় না, বলে এই যে গরুমারা বলে জায়গাটা, এই নামটা শুনলে কেমন একটা অদ্ভুত লাগে, আমি বেরোবো না। ওরা দুজন ওই দিনকে বাড়িতেই থাকে। আগের দিন রাতে ওই ওষুধটা খেয়ে রূপকের কিন্তু বেশ নিজেকে ভালোই লাগছিল, আর তার সত্ত্বেও যেহেতু সেদিনকে বেরোনো হলো না, তাই রূপকের মনটা একটু খারাপই হয়ে যায়। সেটা দেখে প্রিয়া বলে, শোনো না, দুপুরবেলা হয়ে গেছে তো, সমস্ত জন্তু জানোয়াররা হয়তো এখন আর বেরোবে না, যা বেরোনোর তো সকালবেলার দিকেই বেরোয়, তাই দুপুরবেলায় বেরোবে না, আমরা চলো বাড়িতেই থাকি, ফালতু বেরিয়ে লাভ নেই, তুমি মন খারাপ করো না। আর এর পরের দিনগুলোতে কিন্তু বেরোনো হলো, কিন্তু অবস্থা একটু বদলে গেল। রূপমের আবার একই রকম জিনিস, ওর আর কোথাও বেরোতে ইচ্ছাই করে না। এবার যেন ক্লান্তিটা একটু বেশি। ও সারা দিন সারা রাত ঘুম পায়, সারাক্ষণে মনে হয় ও ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেবে। এই কথাটা যখন ও প্রিয়াকে জানায়, প্রিয়া কোনো রকম ভ্রুক্ষেপই করে না, বা ও নিজের মতো ঘরের মধ্যে পায়চারি করতে থাকে, আর তার সাথে অদ্ভুতভাবে কিছু একটা নিয়ে বিড়বিড় করতে থাকে। কি কথা বলছে, কি হচ্ছে, রূপক কিন্তু কিছুই বুঝতে পারে না। আর তার সাথে ওই সাদা পাউডারের মতো ওষুধটা রূপককে কিন্তু প্রত্যেক দিন খাওয়াতে থাকে, আর রূপক ওটা প্রত্যেক দিন রাত্রিবেলা খেয়ে ঘুমিয়ে পড়ে। ওরা বাড়ি চলে আসার পর 1 মাস কেটে গেছে। রূপক আর অফিস যায় না, ওর কোথাও যেতে ভালোই লাগে না, ওর বাবা মা দিদি জামাইবাবু কারুর সাথে কোনো কথা বলে না, সারাক্ষণ ওর শুয়ে থাকতে ইচ্ছে করে, সারাক্ষণ ঘুম পায়। 1 মাস কেটে যাওয়ার পর ওর অফিসের কলিগরা ওকে ফোন করতে থাকে, ও কারুর ফোনটুকুও ধরে না। আর এমন করে হঠাৎ একদিন রাত্রিবেলায় রূপকের ঘুম ভেঙে যায়। দেখছে ওর পাশে প্রিয়া শুয়ে নেই, প্রিয়া বসে আছে খাটের কোণার দিকে, অদ্ভুতভাবে যেন দুলছে, আর তার সাথে বিড়বিড় করে কিছু একটা বলে যাচ্ছে। ও একটু ওঠার চেষ্টা করে, কিন্তু ওর গায়ে যেন ওঠার ক্ষমতা নেই। দেখছে প্রিয়া বিড়বিড় করে যেন কিছু একটা মন্ত্র পাঠ করছে, যেটা ও স্পষ্টভাবে শুনতে পাচ্ছে না। শেষবারের মতো রূপক একবার বিছানা থেকে ওঠার চেষ্টা করে, ওর ওঠার ক্ষমতা নেই। যা হোক করে হাত দিয়ে প্রিয়াকে ডাকার চেষ্টা করে। প্রিয়া একইভাবে মন্ত্র পাঠ করেই চলেছে। ওর শরীরে যতটা জোর ছিল সবটা জোর দিয়ে একবার প্রিয়া বলেও ডেকে ওঠে। প্রিয়ার তোলা বন্ধ হয়ে যায়, মন্ত্রপাঠ বন্ধ হয়ে যায়। প্রিয়া ওর দিকে ঘুরে তাকায়, ও দেখে প্রিয়ার সিঁথিতে লম্বা চওড়া করে একটা সিঁদুর পরা, চোখগুলো টকটকে লাল। ও বুঝতে পারে না হঠাৎ করে এগুলো কি হচ্ছে। ও প্রিয়াকে জিজ্ঞেস করে, এগুলো কি হচ্ছে, কেন করছো এগুলো তুমি? প্রিয়া উত্তর দেয় ওকে, হয়ে এসছে, আর তো একটুখানি, তুমি প্লিজ ঘুমিয়ে পড়ো, আমাকে আর তুমি আটকিও না। ও বিছানার কোণা থেকে উঠে এসে রূপকের মাথায় হাত বোলাতে থাকে, বলে যে তুমি প্লিজ এরকম করো না, মানে তুমি যদি আর বাধা দাও তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি করতে বারণ করছে, কিসে বাধা দিতে বারণ করছে, কি ক্ষতি হয়ে যাবে, এই কিছুই বুঝতে পারে না রূপক। কিন্তু একটা অদ্ভুত ভয় ওকে গ্রাস করে। ও উঠে পড়ার চেষ্টা করে, প্রচন্ড ছটফট করতে থাকে, কিন্তু বিছানা থেকে ওঠার ক্ষমতা ওর নেই। এই সময় প্রিয়া এক টানা কিন্তু ওর মাথায় হাত বুলিয়ে যাচ্ছে, আর একটা কথাই কনস্ট্যান্ট রিপিট করে যাচ্ছে, তুমি প্লিজ ঘুমিয়ে পড়ো, তুমি প্লিজ ঘুমিয়ে পড়ো, তুমি প্লিজ ঘুমিয়ে পড়ো। রূপক ওকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো, এগুলো কি করছো তুমি, আমাকে বলো কি হয়েছে। এই একটা কথারও কোনো উত্তর দেয় না প্রিয়া, শুধুই মাথায় হাত বোলাতে থাকে আর একটাই কথা রিপিট করতে থাকে, তুই প্লিজ ঘুমিয়ে পড়ো, তুই প্লিজ ঘুমিয়ে পড়ো। সেদিন রাত্রিবেলায় রূপক কখন ঘুমিয়ে পড়েছে রূপক নিজেই জানে না। মাঝে মধ্যে ওর ঘুম ভাঙে এরপর থেকে, কখনো দিন কখনো রাত। সেটা যে দিনের বেলা ও কেমন করে বুঝতে পারে? জানলায় যে পর্দা টাঙানো তার ফাঁক দিয়ে সূর্যের আলো আসে, ওর মনে হয় হয়তো এখন দিন,
আলো না ঢুকলে ও ভাবে রাত, কিন্তু বিছানা থেকে যে ও উঠতে পারবে, কাউকে ডাকতে পারবে, অন্য কিচ্ছু করতে পারবে, তার কোনো ক্ষমতাই ওর নেই। সারাটাক্ষণ ঘুম যখনই ভাঙে ও তখন দেখে প্রিয়া বিছানার কোণার দিকে, কখনো মাটিতে বসে আছে, দুলে দুলে অদ্ভুতভাবে বিড়বিড় করে মন্ত্র পড়ছে। কোনো মন্ত্র পড়ছে নাকি অন্য কোনো সমস্যা ও সেটাও স্পষ্টভাবে বুঝতে পারে না। হঠাৎ একদিন ওর ঘুম ভেঙে গেছে। দেখছে জানলার ওই পর্দার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকছে। বাট ব্যতিক্রম একটাই, ঘরে প্রিয়া নেই। ও যা হোক করে উঠে দাঁড়ায়, ওর ঘর থেকে ওর মায়ের ঘরে যায়, গিয়ে জাস্ট একটাই কথা বলে, মা, প্রিয়া। আর কিছু বলে উঠতে পারে না, ওইখানেই অজ্ঞান হয়ে যায়। যখন ওর চোখ খোলে ও দেখে ও আবার নিজের ঘরেই আছে। ওর মা নেই, ঘরে প্রিয়া আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত তখন 1টা। জানলার দিকে তাকিয়ে দেখছে সূর্য ডুবে গেছে, মানে ওটা রাত 1টা। প্রিয়া অদ্ভুতভাবে ওর পাশে এসে বসে, বলে, দেখ, তুই তো আরেকটু হলেই সব শেষ করে দিচ্ছিলিস। এর আগে প্রিয়া কখনো ওকে কিন্তু তুই তোকারি করে কথা বলেনি, এই প্রথমবার। প্রিয়া বলে, এবার তো তোকে মরতে হবে, তুই না মরলে আমার সাধনা শেষ হবে না যে। প্রিয়ার কথা থামিয়ে ও যা হোক করে বলে, সাধনা মানে? কিসের সাধনা? প্রিয়া নিজের জীবনের ইতিহাস বলতে শুরু করে। প্রিয়ার ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল কালো জাদু শিখবে, ব্ল্যাক ম্যাজিক। ও ছোটবেলা থেকেই নিজের মাকে এই কাজ দিনের পর দিন করে আসতে দেখেছে। ওরও ইন্টারেস্ট জাগে। কলেজে ওঠার পর একজনের খোঁজ পায়, সেখানে ও একা একাই যায়। সেইখানে যে লোকটা ওই কাজটা করতো সে ওকে বলে যে, তোকে আমি কেন শেখাবো, তুই কেন শিখবি ব্ল্যাক ম্যাজিক, তুই কেন শিখবি এসব? প্রিয়া উত্তর দেয়, ছোটবেলা থেকেই আমি মাকে দেখে এসেছি এই সমস্ত কিছু করতে, কিন্তু মা কোনোভাবেই শেখায় না, আপনি আমাকে শেখান। সেই লোকটা উত্তর দেয়, মা যখন শেখাতে চায় না তাহলে কোনো কারণ আছে বলে শেখাতে চায় না, তুই চলে যায় এখান থেকে। প্রিয়া নাছোড়বান্দা, প্রত্যেক দিন ওখানে ও যাবেই, ওই জিনিসটা ওকে শিখতে হবেই। রোজ যাতায়াত করতে করতে ওই লোকটা একদিন ওকে বলে, ঠিক আছে আজ এবার তোকে শেখাবো, কিন্তু তার বদলে তোকে একটা কাজ করতে হবে। আর সেখান থেকে শুরু হয় প্রিয়ার ব্ল্যাক ম্যাজিক শেখার জার্নি। প্রিয়া রূপককে জানায় ওর সাথে যখন কলেজে দেখা হয়েছে ওটা ওর সেকেন্ড টাইম কলেজ। এর আগেও প্রিয়ার বিয়ে হয়ে গেছে 2বার। আর এই যে দুটো ছেলের সাথে ওর বিয়ে হয়েছে, এই দুটো ছেলেকে ও অলরেডি বলি দিয়ে দিয়েছে। রূপককে প্রিয়া জানায় এই যে কলেজে ও ভর্তি হয়েছিল আর রূপকের সাথেও দেখা হয়েছে, এটা ওর সেকেন্ড টাইম কলেজ। এর আগেও ও একটা অন্য কলেজে পড়তো, সেখানে পড়াকালীন ওর বিয়ে হয়ে যায়। সেই বিয়েতে ওদের একটা বাচ্চাও ছিল। প্রিয়া সেই ছেলেটাকে আর যে বাচ্চাটা ওদের হয়েছিল দুজনকে একসাথে বলি দিয়ে দেয়। আর রূপক হলো 3 নম্বর বলি, যে বলিটা ওর শেষ বলি। ওর সাধনা অলমোস্ট কমপ্লিট। এর আগে যে ছেলেটার সাথে ওর বিয়ে হয়েছিল তার সে অর্থে কোনো রকম আত্মীয় স্বজন বাড়ির কেউ ছিল না, যে কারণে কেউ খোঁজ খবরও নেয়নি সেই ছেলেটা গেল কোথায়, কি হলো না হলো। যখন প্রিয়া এই ঘটনাগুলো বলছে তখন রূপক অদ্ভুতভাবে একটা জিনিস নোটিস করে, যে ওর ঘরের পাশ থেকে যেটুকু দরজা হালকা খোলা ছিল সেখান থেকে একটা যেন শাড়ি পরা কেউ সরে গেল। এবার সেটা মানুষ নাকি কোনো ভূত নাকি অন্য কিছু, সেটা বোঝার ক্ষমতা অ্যাটলিস্ট ওই মুহূর্তে ওর ছিল না। ও এতটাই ভয় পেয়ে গেল যে ও জানে না কি করতে হবে। আর সব থেকে বড় কথা, যদিও বা জানে, ওর তো উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু পর্যন্ত নেই। এরপরে যখনই ঘুম ভাঙতো ও দেখতো প্রিয়া যেন ওর পাশে বসে আছে, ওরকম দুলে দুলে মন্ত্র পড়ছে, আর অদ্ভুত দলা পাকানো কিছু একটা খাবার ওর মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। ও যা হোক করে সেই খাবারটা খেয়েও নিচ্ছে। একদিন ঘুম ভেঙে যায়, কিন্তু ডাকটা ওর মায়ের ডাক। ওর মা বলে, আমি সবটা জানি, আমি সবটা শুনেছি। ও বুঝতে পারে ওই দিন দরজার পাশ থেকে যাকে সরে যেতে দেখেছিল সেটা ওর মা। ওর মা বলে, শোন, আমি তোর বন্ধু সৌম্যকে ডেকেছি। ও যখন নিচে আসে ওর মায়ের সাথে হাত ধরে ধরে যা হোক করে, ও দরজার সামনে এসেই দেখে সৌম্য দাঁড়িয়ে আছে, কিন্তু ও পড়ে যায়। যখন ওর মা ওকে তুলছে সেই সময় আরও একজন সামনে এসে দাঁড়ায়, প্রিয়া। প্রিয়া ওর মাকে জিজ্ঞাসা করে, আপনি ওকে নিয়ে কোথায় যাচ্ছেন? ওর মা এবার খুব স্টেডিলি উত্তর দেয়, আমার ছেলের শরীর খারাপ তো, আমি বুঝে নেবো কোথায় নিয়ে যেতে হবে না হবে, তুমি আমার জায়গা ছাড়ো। প্রিয়া ওনার সামনে কোনো উত্তর দিতে পারে না। সৌম্য ওকে নিয়ে চলে যায় একটা মন্দির মতো জায়গায়।
সেখানে গিয়ে রূপক 3 দিন কাটায়। সেখান থেকে একটা তাবিজ মতো দেওয়া হয়েছিল। সেই তাবিজটা বলা হয়েছিল 3 বছর পড়ে থাকতে হবে, তারপরে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিতে হবে। আর এই 3 বছরের মধ্যে যদি প্রিয়া কোনো কিছু করতে না পারে, তাহলে তার পরেও কিছু করতে পারবে না। সেই 3 দিন পরে রূপক যখন বাড়ি চলে এসেছিল, দেখেছিল যে প্রিয়া কোনো জিনিসপত্র না নিয়েই বাড়ি থেকে বেরিয়ে গেছে। শুধুমাত্র নিয়ে গেছে ওর মায়ের একটা শাড়ি। যেদিন প্রিয়া চলে গেছে তারপরে ঠিক 8টা দিন কেটেছে। রূপকের মায়ের প্রচণ্ড শরীর খারাপ হয়, প্রচণ্ড জ্বর আসে। নানান হসপিটাল, নানান নার্সিংহোম, প্রচুর জায়গায় ছোটাছুটি করে, কোনো লাভ হয় না। ঠিক 3 দিনের মাথায় রূপকের মা মারা যায়। পুলিশের কাছে কমপ্লেন করা হয়েছিল 2019 সালে। 2019 সাল থেকে 2026 সাল হয়ে গেছে। প্রিয়া কোথায় কেউ জানে না। পুলিশ কোনো ট্রেস করতে পারেনি। বোঝাই যাচ্ছে না কোথায় গেল মেয়েটা। যখন ওর পাড়াপড়শিকে জিজ্ঞাসা করা হয়েছিল, রূপম একটা অদ্ভুত কথা জানতে পারে। প্রিয়া আর রূপকের বিয়ে হওয়ার পর ওর বাবা মা তড়িঘড়ি জামা কাপড় নিয়ে ওই বাড়ি ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়। কোথায় যায় কেউ জানে না। কিন্তু এখন রূপক ভালো আছে, সুস্থ আছে। ওর অ্যাটলিস্ট আর কোনো শরীর খারাপ তো হয় না। কিন্তু ওর মা যে মারা গেলেন, বিয়ে করার সাহসটা হয়তো রূপকের আর নেই। ওর খালি মনে হতে থাকে, যদি প্রিয়া আবার একদিন ফিরে আসে। তো ভাই বলো, তোমাদের কেমন লাগলো পুরো ঘটনাটা? প্লিজ কমেন্ট করে জানাও। আর নেক্সট ঘটনা খুব শিগগিরই আসছে।